সাম্য হত্যায় মূল অভিযুক্তকে রক্ষায় রাজনৈতিক চাপ ও অর্থ লেনদেনের অভিযোগ শিক্ষার্থীদের, অপরাধীদের গ্রেফতারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও। চতুর্থ দিনের মতো নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের অবস্থান, মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলনের ঘোষণা। স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞায় রপ্তানি বাণিজ্যে প্রভাব, দ্বিপাক্ষিক আলোচনায় সমস্যা সমাধানের তাগিদ। জামায়াতের সাথে দ্বিতীয় দফায় বৈঠকে ঐকমত্য কমিশন, সংস্কার ইস্যুতে দ্রুত ঐকমত্যে পৌঁছে নির্বাচন দেওয়ার আহ্বান। ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজের সাথে মেক্সিকোর সামরিক জাহাজের ধাক্কা, নিহত 2, ইঞ্জিন বিকল ও তীব্র স্রোতের কারণে এই দুর্ঘটনা। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপে অরুণাচলে আজ বাংলাদেশ ভারত মহারণ, প্রথমবারের মতো শিরোপা জিততে চায় গোলাম রব্বানীর শিশুরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে বেঁধে দেয়া 48 ঘণ্টা সময় শেষে ফের শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শেষে মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষুব্ধরা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সংহতি জানান। ঢাবি ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান বলেন, রাজনীতির ঊর্ধ্বে থেকে সাম্য হত্যার বিচার নিশ্চিত করতে হবে। মূল অভিযুক্তকে গ্রেপ্তার না করার বিষয়ে অর্থের লেনদেন এবং রাজনৈতিক চাপের অভিযোগ তুলেছেন সাম্যের সহপাঠীরা। যদিও পুলিশ বলছে সাম্যের কিলিং মিশনে অংশ নেওয়া সবাইকে আইনের আওতায় আনা হবে। গেল মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। তারা যে ভ্রান্ত ধারণা দিয়েছে সেগুলো দূর করে আমরা যেন আমাদের বন্ধুর বিচার পাই। সাম্য শুধুমাত্র একজন মানুষ না, সাম্য এখন আমাদের একটা প্রতিবাদের নাম, আমাদের সেটা মনে রাখতে হবে। রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব, আপনার তরফ থেকে যা করেন সেটা আপনি করবেন। সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা। সে বিষয়ে জানাচ্ছিলাম দর্শক, এই বিষয়ে আরো জানবো আমার সহকর্মী মনিরুল ইসলাম সেখানে রয়েছেন। মনির, শিক্ষার্থীরা কি বলছে বিস্তারিত জানাবেন, সেখানকার সার্বিক অবস্থা জানাবেন, পুলিশের বক্তব্য কি? আসলে শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে আজকে টিএসসি রাজু ভাস্কর্য শিক্ষার্থী সমাবেশ ডাকা হয়েছিল। তারপরেই শিক্ষার্থী সমাবেশ থেকে উপাচার্য কথা বলেছেন। তারপরেই শিক্ষার্থীরা আজকে যে সমাবেশে যারা সংহতি জানিয়েছেন প্রত্যেকটা পক্ষ শাহবাগ থানা ঘেরাও করতে এসেছেন। এক পক্ষ অর্থাৎ বেশিরভাগ শিক্ষার্থী সমাবেশ শেষ করে থানা ঘেরাও করে আছে। থানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। আর একটি প্রতিনিধি দল, শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল, তারা শাহবাগ থানার ভেতরে গেছেন। শাহবাগ থানার ওসির কক্ষে শাহবাগ থানার যিনি এডিসি আছেন, রমনা জোনাল এডিসি আসাদুজ্জামান, তার সাথে আসলে মোটামুটি জেরাই করেছেন শিক্ষার্থী প্রতিনিধি দল। তারা জিজ্ঞেস করছেন যে 3 জন আসামি গ্রেফতার হয়েছে, বাকি আসামিদের গ্রেফতার করতে 48 ঘন্টার একটা আলটিমেটাম ছিল, কিন্তু তারপরে একজনও শিক্ষার্থী গ্রেফতার হয়নি। এছাড়া ওই ঘটনার পরে পুলিশের কোনো অবহেলা আছে কিনা এবং এছাড়া আরও বিভিন্ন বিষয়াদি, বিভিন্ন দাবি বা ক্যাম্পাস নিরাপদ করতে বা মাঝে মাঝে শিক্ষার্থীদের আহ্বান জানায় পুলিশদের আহ্বান জানায়, কিন্তু এই ধরনের কোনো সাড়া পাওয়া যায় না মাঝে মাঝে। তো এই ধরনের প্রেক্ষিতে পুলিশের যিনি রমনা জোনাল এডিসি আসাদুজ্জামান বলেছেন যে তারা তৎপর আছে। ডিএমপি কমিশনার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে সবাই ব্যক্তিগতভাবে এই মামলার খোঁজখবর রাখছেন, তদন্ত নিয়ে খোঁজখবর রাখছেন। পুলিশ সার্বক্ষণিকভাবে এটা নিয়ে তদন্ত করছেন, কিন্তু বাকি আসামি যারা আছে তারা পালিয়ে বেড়াচ্ছে। বাকি আসামি যারা আছে তারা মোবাইল বন্ধ করে বিভিন্ন
বিভিন্ন জায়গায় তারা লোকেশন পরিবর্তন করছে, এই জন্য বাকি আসামিদেরকে গ্রেফতার করা হচ্ছে না, এই ধরনের উত্তর পুলিশের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এবং পুলিশ বলছে যে তিনজন আসামিদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, তো বাকিদের তাদেরকে রিমান্ডে নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়া যাবে এই বিষয়ে এবং বাকি আসামিদেরকেও দ্রুত গ্রেফতার করা হবে। এবং এই যে শিক্ষার্থী সমাবেশ ছাড়াও ক্যাম্পাসের ছাত্রদল সহ আরও কর্মসূচি ঘোষণা করা হয়েছে সাম্য হত্যার বা খুনের প্রতিবাদে, সেই কর্মসূচিও দুপুরে 1টার সময় শুরু হবে। ধন্যবাদ আপনাকে মনির। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ করানোর দাবিতে নগর ভবনের সামনে আজও বিক্ষোভ করছেন তার কর্মী সমর্থকরা। সেই সাথে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিও করেন তারা। চতুর্থ দিনের এই আন্দোলনে যোগ দিতে সকাল থেকেই নগর ভবনের সামনে জড়ো হন নেতাকর্মীরা। সড়ক অবরোধ করে কর্মী সমর্থকরা ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে স্লোগান দেন। অভিযোগ করেন আইন উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টার কারণেই ইশরাক হোসেনকে শপথ পড়ানো হচ্ছে না। মেয়র ঘোষণার রায়কে আমলে না নিয়ে আদালত অবমাননা করছে অন্তর্বর্তী সরকার। এদিকে আন্দোলনের কারণে নগর ভবনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। গত 27 মার্চ ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পর ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। রায়ে উনি কিন্তু ইনশাল্লাহ ওনারে রায় দিছে, কিন্তু আমরা তো ইচ্ছা করলে ওনারে রায়ে উনি কিন্তু ইনশাল্লাহ ওনারে রায় দিছে, কিন্তু আমরা তো ইচ্ছা করলে ওনারে বসাইতে পারি, তো কেনই তাল বাহানা? গেজেট পাস হওয়া সত্ত্বেও ইশরাক ভাইকে মেয়র হিসেবে পাচ্ছি না। আইন এবং আদালতকে সম্পূর্ণভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়ে ইশরাক ভাইকে শপথ বাক্য পাঠ করাচ্ছে না। যতক্ষণ এটা শেষ না হবে আমরা এই মাঠের থেকে আমরা যাবো না। দর্শক, এই অবস্থান কর্মসূচির ব্যাপারে আরো খবর জানবো। নগর ভবনের সামনে যেতে চাই, আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী সেখানে রয়েছেন। রাব্বি, সেখানকার সার্বিক অবস্থা আপনি জানাবেন এবং যে কার্যক্রম ব্যাহত হচ্ছে সেই ব্যাপারে কি বলছে সেখানকার প্রশাসন এবং কর্তৃপক্ষ? ইসরাত, আন্দোলন তো চলছে এবং সেই আন্দোলন কিন্তু কয়েকদিন ধরেই চলছে এবং এই আন্দোলনের কারণে কার্যত অচল এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যত নাগরিক সুযোগ সুবিধা যে সেবাগুলো পাওয়া যায় সেই সেবাগুলো কিন্তু মিলছে না। তালা ঝুলছে প্রধান ফটকে এবং সেই তালার কারণে আসলে যারা নগরবাসী আছেন দক্ষিণ সিটি কর্পোরেশনে যারা বিভিন্ন সেবা নিতে আসেন তারা পড়েছেন বিপাকে। আমরা অনেক সেবা প্রার্থীর সাথে কথা বলেছি যে তারা এসেছেন সেবা নেওয়ার জন্য, কারো জন্ম নিবন্ধন, কারো ওয়ারিশ সার্টিফিকেট, কারো ট্রেড লাইসেন্স, এই সেবাগুলো কিন্তু এখন আর মিলছে না। কর্মবিরতি এবং এখানে যারা আছেন কর্মচারী তারা কিন্তু এই যে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবিতে যে আন্দোলন সেই আন্দোলনে তারাও অংশ নিয়েছেন, এই কারণে তারাও কিন্তু সব ধরনের সেবা বন্ধ রেখেছেন। তালা ঝুলছে এক পাশে কর্মচারীরা আন্দোলন করছে, বিক্ষোভ করছে এবং একই সাথে নগর ভবনের বাইরে ইশরাত, সেখানে কিন্তু যারা ইশরাক হোসেনের যারা কর্মী আছেন সমর্থক আছেন তারা সেখানে অবস্থান নিয়ে আছেন, বিক্ষোভ করছেন। মানে কার্যত বলা যায় যে গত কয়েকদিন ধরে এই নগর ভবন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল দাপ্তরিক কাজ এই চলমান আন্দোলনের কারণে বন্ধ আছে এবং এটি আসলে এখন সরকার এখন যদি এই যারা আন্দোলন করছে তাদের সাথে না বসে তাহলে কিন্তু এই যে সেবা বিঘ্ন হওয়ার বা সেবার ব্যাঘাত ঘটার যেই সময় চলছে লম্বা সময়, সেটি কিন্তু আরও চলতে থাকলে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সেবা প্রার্থী যারা আছেন, নগরবাসী যারা আছেন তারা। এখানে আন্দোলন করছে কর্মচারী যারা আছেন সিটি কর্পোরেশনের, তাদের আন্দোলন চলছে। রাব্বি, সেখানকার অবস্থা জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। রাজধানীর বনানী নিজ কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সমসাময়িক বিষয়ে ব্রিফিং করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। এখানে আওয়ামী লীগ বিএনপির ব্যাপার না, আমরা সদস্য সংগ্রহ করতে যাচ্ছি। আমরা পরিষ্কারভাবে বলেছি সেই কোন দলের এটা আমার বিবেচনা। আমার কথা হচ্ছে তার বিরুদ্ধে সেই কি বিগত দিনে কোনো বিগত সরকারের যে কার্যক্রমগুলো করেছে, যে নির্যাতন জুলুম করেছে, যে লুটপাট করেছে, স্থানীয়ভাবে জনগণের উপর নিপীড়ন নির্যাতন করেছে এবং অথবা স্থানীয়
ভাবে সে কোনো দুর্নীতিবাজ হিসেবে, দখলদার হিসেবে সবগুলো বলা হয়েছে। তার কোনো এরকম পরিচিতি আছে নাকি, সামাজিকভাবে তার কোনো গ্রহণযোগ্যতার সমস্যা আছে কিনা, এগুলো বিবেচনা করে আমরা আমাদের করব, কি বলো, সদস্য সংগ্রহ করব, এবং এটাই আমাদের ক্রাইটেরিয়া। এবং এই ক্রাইটেরিয়া আমরা কোনো দল সেন্ট্রিক কিংবা এটা কিছু না, এই ক্রাইটেরিয়ার মধ্যে যারা পড়বে তারা আমাদের সদস্য হতে পারবে। স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে রপ্তানি বাণিজ্যে। পূর্ব ঘোষণা ছাড়াই শনিবার স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাক, সুতা, প্লাস্টিক পণ্য, জুস ও কনফেকশনারি সহ বেশ কিছু পণ্য আমদানি বন্ধ করে ভারত। এর প্রভাব পড়েছে রপ্তানি বাণিজ্যে। স্থলবন্দরে নেই রপ্তানি পণ্যবাহী ট্রাকের আনাগোনা, অনেকটা অলস সময় পার করছেন বন্দর কর্মীরা। তবে ভারত হয়ে নেপাল বা ভুটানে এইসব পণ্য যাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। এদিকে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। ইন্ডিয়ার ল্যান্ড পোর্টগুলো থেকে এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে। এটা আসলে আমাদের এক্সপোর্টের উপর একটা বিশাল বড় ধাক্কা আসবে। আখাউড়া স্থলবন্দরে আগে যে পরিমাণ 50-60 গাড়ি আসতো সেই পরিমাণে আজকে গাড়ি আসে নাই, অর্ধেকের যে কমে নেমে গেছে গাড়ি। যে পণ্যগুলোর উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে তার অধিকাংশই এই বন্দর দিয়ে রপ্তানি করা হয়। তো সেই ক্ষেত্রে ব্যবসায়ীরা একটা দীর্ঘ ক্ষতির মুখে। দর্শক, এই বিষয়ে আরো জানবো। বেনাপোল স্থলবন্দরে যেতে চাই আমার সহকর্মী কামাল হোসেন সেখানে রয়েছেন। কামাল, বাংলাদেশি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার কোনো প্রভাব কি পড়েছে কিনা বন্দরে, এবং ব্যবসায়ীরা এ ব্যাপারে কি বলছেন? ইশরাত জাহান, হঠাৎ কোনো পূর্ব ঘোষণা বা আলোচনা ছাড়াই বেনাপোল স্থলবন্দর সহ দেশের বিভিন্ন শুল্কযুক্ত স্টেশন দিয়ে ভারত সরকার রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করাতে বেনাপোল সিএনডি ব্যবসায়ী ও ব্যবসায়ীর মধ্যে ক্ষুব্ধ ও উদ্বেগ প্রকাশ করেছে ব্যবসায়ীরা। বিশেষ করে প্রক্রিয়াজাত খাদ্য, ফলমূল, পোশাক শিল্প ও ভোগ্যপণ্য, এই 4টি পণ্যে নতুন করে ভারত সরকার যে বিধিনিষেধ আরোপ করেছে, এতে করে কিন্তু বেনাপোলে আমদানি ও রপ্তানি বাণিজ্যে প্রভাব পড়ছে। গতকাল শনিবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়েছে। বেনাপোল স্থলবন্দরে কিন্তু পূর্বের তুলনায় আমদানি ও রপ্তানি ব্যবসায়ী কিন্তু অনেক কমেছে বলে ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন। বিশেষ করে বেনাপোল সিএনডি ব্যবসায়ী সাবেক সাধারণ সম্পাদক সভাপতি মোহাম্মদ মফিজুর রহমান সদনের সাথে কথা হলে তিনি আমাকে জানিয়েছেন যে বেনাপোল স্থলবন্দর কিন্তু পূর্বের তুলনায় আমদানি রপ্তানি বাণিজ্য প্রভাব পড়েছে। তার উপর আজ থেকে বেনাপোল স্থলবন্দর সহ দেশের বিভিন্ন বন্দরে কিন্তু এই যে সকল পণ্য রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে, এই বিধিনিষেধ আরোপে কিন্তু বেনাপোল স্থলবন্দর সে দেশে একটি প্রভাব পড়বে, নেতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আমাকে জানিয়েছেন। বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোহাম্মদ শামীম হোসেনের সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন আজ সকাল 11টার দিকে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই ভারতে যে 4টি পণ্য রপ্তানি করে বিধিনিষেধ আরোপ করেছে, এই বিধিনিষেধে কিন্তু আমাদের বেনাপোল স্থলবন্দর থেকে প্রতিনিয়ত রপ্তানিকৃত গাড়ির সংখ্যা পূর্বের তুলনায় বর্তমানে কমবে বলে তিনি জানিয়েছেন। আজ সকালে বেনাপোল স্থলবন্দর থেকে প্রায় 50টি পণ্যবোঝাই ট্রাক ভারতে রপ্তানি হয়েছে বলে আমাকে জানিয়েছেন। এই ছিল ধন্যবাদ আপনাকে কামাল, জানাচ্ছিলেন সেখানকার অবস্থা। কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি কর্মসূচি 4র্থ দিনে গড়ালো। এর বিরূপ প্রভাব পড়েছে আমদানি বাণিজ্য সহ রাজস্ব আহরণে। ঢাকা, চট্টগ্রাম ও বেনাপোল সহ দেশের প্রায় সব কাস্টমস হাউসের পাশাপাশি শুল্ক কর কার্যালয়েও সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্মসূচি পালন করছে। নেতারা বলছেন রাজস্ব ব্যবস্থাপনায় কার্যকর সংস্কার প্রয়োজন। বিকেলে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে। আমরা যদি এখান থেকে বিল অফ এন্ট্রির কাজটা যথাযথভাবে কাজগুলো শেষ না করতে পারি, তাহলে বন্দরে আমাদের কাজকর্ম, মাল ডেলিভারি সবকিছুই বন্ধ থাকে। যথাসময়ে বন্দর থেকে মাল ডেলিভারি না হলে আমাদের প্রতিনিয়তই ড্যামারেজ গুনতে হয়। কলম বিরতির জন্য আমরা যে ইম্পোর্টারের যে আর্থিক ক্ষতি হচ্ছে, আলটিমেটলি আমরা সিএনএর পর সেই ক্ষতির সম্মুখীন হচ্ছি। আগামী অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি 2,30,000 কোটি টাকা। সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। এনইসি চেয়ারপারসন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এই প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে।
এডিপিতে সরকারের অর্থায়ন 1,44,000 কোটি টাকা, প্রকল্প ঋণ ও অনুদান হিসেবে 86,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। পরিকল্পনা কমিশন জানায়, খসড়া প্রস্তাব চলতি অর্থ বছরের সংশোধিত এডিপির তুলনায় 14,000 কোটি টাকা বা 6.5% বেশি। চলতি অর্থ বছরের মূল এডিপির আকার ছিল 2,65,000 কোটি টাকা, যা পরবর্তীতে সংশোধিত হয়ে দাঁড়ায় 2,16,000 কোটি টাকা। নতুন এডিপি টেকসই ও পরিবেশ বান্ধব উন্নয়ন, উচ্চ প্রবৃদ্ধি অর্জনে সহায়তা হবে। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের অগ্রাধিকার বিবেচনায় রেখে প্রণীত হয়েছে। নতুন এডিপিতে মোট 1,170টি প্রকল্প অন্তর্ভুক্ত থাকবে। সংস্কার ইস্যুতে দ্রুত ঐকমত্যে পৌঁছে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামী। আর ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, ঐকমত্য প্রতিষ্ঠা কমিশনের একার কাজ নয়, সিভিল সোসাইটি, রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় ঐকমত্যে পৌঁছাতে হবে। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসে জামায়াত ইসলামী। দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন আয়োজনের পরিবেশ এখনো তৈরি হয়নি। দেশের স্বার্থে সুষ্ঠু, অবাধ ও সন্ত্রাসমুক্ত নির্বাচন চায় জামায়াত ইসলামী। নির্বাচনের সুনির্দিষ্ট টাইমলাইন না থাকায় রাজনৈতিক দলগুলোর মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও জানান জামায়াত ইসলামীর নায়েবে আমির মোহাম্মদ তাহের। এমন একটি ব্যবস্থা আমাদের করা উচিত, যে ব্যবস্থায় নির্বাচন সুষ্ঠু হবে, সঠিক হবে এবং এটার জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার, হার্ড হতে হলে হার্ড হতে হবে। আমরা আর্লিয়েস্ট পসিবল টাইমে নির্বাচন করব উইথ দিস অ্যামেন্ডমেন্ট রিফর্মস। এবং ইলেকশন কমিশনের ভূমিকাও আমাদের কাছে কিছুটা প্রশ্নবোধক মনে হচ্ছে। এটা কেবলমাত্র জাতীয় ঐক্যমত্য কমিশনের বিষয় নয়, জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো, সামাজিক শক্তিগুলোর দায়িত্ব। সকলেই আন্তরিক, সকলেই চান এবং আমরা বিশ্বাস করি সকলের প্রচেষ্টা নিঃসন্দেহে সফল হবে। কথা বলছেন জামায়াতের নায়েবে আমির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। সেখানে একটা টাস্ক ফোর্স থাকবে এবং সেই টাস্ক ফোর্স দুর্নীতিগুলোর উপরে তদন্ত করবে এবং তারা পারবে। যেমন যদি চাকরি জন্য একটি ওয়াচডগ দুর্নীতি দমন কাউন্সিল কমিশন থাকে, এটাই আমরা গুরুত্বপূর্ণ প্রস্তাব হিসেবে সেখানে দিয়েছি হয়েছে এবং টেকনিক্যাল ইস্যুগুলো ঠিক করে সরকারকে সুপারিশ করবেন বলে এটা আমার থেকে বলেছি। আমরা আরেকটি করেছি যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ আমাদের দেশের স্বৈরাচার বা ফ্যাসিবাদ তৈরির ক্ষেত্রে এটা বিকেন্দ্রীকরণ যদি করা যায়, এটা রোধ করা সম্ভব হবে। একজনের হাতে যেন সব ক্ষমতা কুক্ষিগত না হয়। আমরা এটা প্রস্তাব করছি যে কোনো একজন ব্যক্তি প্রধানমন্ত্রী এবং সেই দলের প্রধান থাকতে পারবেন না। একজন প্রধানমন্ত্রী থাকবেন, তিনি দলের প্রতিনিধি হবেন না, আর যিনি দলের প্রধান থাকবেন তিনি প্রধানমন্ত্রী হবেন না। এরকম উদাহরণ পৃথিবীর বহু দেশে আছে। আমাদের পাশের দেশ যে ভারত, সেই ভারতে তো একটা বারবারই প্র্যাকটিস আপনারা জানেন। সোনিয়া গান্ধী যখন কংগ্রেসের সভাপতি, তখন মনমোহন সিং ছিল রাষ্ট্রের প্রধানমন্ত্রী। আজকেও যে মোদী সাহেব আছেন। কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বেড়েছে পুশিনের ঘটনা। রাতের আধারে লোকজনকে বাংলাদেশ অংশে ঠেলে দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে আতঙ্ক বেড়েছে স্থানীয়দের মধ্যে। একই সাথে সীমান্ত পথে বেড়েছে মাদক ও চোরাচালান। জনগণকে সাথে নিয়ে সীমান্ত নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে বিজিবি। মাদক ও চোরাচালানের অন্যতম একটি রুট কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকা। এর সাথে নতুন করে যুক্ত হয়েছে পুশহীন আতঙ্ক। আগে থেকেই সীমান্ত এলাকায় জড়ো করা লোকজনকে রাতের আধারে ঠেলে দেয়া হচ্ছে বাংলাদেশের দিকে।
মিয়ানমারের সংঘর্ষে ঘরবাড়ি হারিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল মাহমুদুল্লাহ ও রোমানা বেগম দম্পতি। গেল 7 মে ভাওয়ালকুড়ি সীমান্ত দিয়ে রাতের আধারে তাদের পরিবারের 5 সদস্যকে পুশইন করে বিএসএফ। 3 ঘন্টা গাড়ি চালাইছে, গাড়ি চালাই বলে আড়াই রানির ঘরে ভার করে দিয়ে আরা হনিবারি বাংলাদেশ নো হনিবারি ইন্ডিয়া নো হবে। রাত্রে চোখ বেঁধে প্রায় সারা রাত হেঁটে 2 ঘন্টা চোখ বাঁধার মধ্যে ছিলেন। তারপরে তারা অপরিচিত জায়গায় আসে। সকালবেলা যখন আমাদের খবর দেয় তখন আমরা বুঝতে পারি আমাদের সামনে তারা এসেছে, ওনারা বুঝতে পারে বাংলাদেশ। জেলার 7 উপজেলার সাথে ভারতের আসাম, পশ্চিমবঙ্গ ও মেঘালয় রাজ্যের সীমান্ত রয়েছে। এর মধ্যে স্থল ও নদীপথে 50 থেকে 60 কিলোমিটার অংশে নেই কাঁটাতার। চলতি মাসে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে থাকা 36 রোহিঙ্গা সহ 44 জনকে পুশইন করে বিএসএফ। পূব দিক থাই 30-40 জন লোক আসতে আছে, সব আমি নিজে দেখলাম। আরো মানুষ খারাপ হলো, আরো মানুষ জিজ্ঞেস করলো এই তোর বাড়ি গড়াই, ওরা ফির কথা বলতে পারে না। রোহিঙ্গা যদি আছে এইভাবে ভারত থেকে, তাহলে আমরা কিভাবে তাদের কাছে রক্ষা পাবো? তারা তো কি করবে না করবে অত কিছু আমরা বুঝতে পারতেছি না। শুধু পুশইন নয়, সীমান্ত এলাকায় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে মানব পাচার ও চোরাচালান। বলা হয়েছে যে আমরা 4 জন একসাথে আমার স্বামীর কাছে আমারে নিব, তারপরে 3 জনরা আলাদা করে মনে করেন আলাদা করে রাখছে, আমার আলাদা করে রাখছে। বডি নামছে, উনি টাকা নিছে, রিসিভ করছে, ওইটা ওনার আরেক লোক দিয়া আমাদেরকে পাঠাই দিয়েছে। তবে উনি সিংমারি পর্যন্ত আনছে ভারতের আইনা, ওর ওই দ্বিতীয় লোক আবার তৃতীয় লোক দিয়ে সে চলে গেছে। জনগণ ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে টহল জোরদারের কথা জানিয়েছেন বিজিবি মহাপরিচালক। আমাদের বর্ডারটা এত বিস্তৃত, আসলে প্রতিটি জায়গা তো গার্ড করা সম্ভব না। এজন্যই আমরা জনগণের সাহায্য চেয়েছি, আনসারের সাহায্য নিচ্ছি। তবে আমাদের দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হবে এমন কোনো কিছু যেন না হয়, সেজন্যই আমরা জোরদার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি। জেলা পুলিশ বলছে 2020 থেকে 2025 সাল পর্যন্ত পাসপোর্ট আইনে কুড়িগ্রামে 65টি মামলা এখনো বিচারাধীন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্রুকলিন ব্রিজের সাথে ধাক্কা খেল মেক্সিকোর একটি সামরিক জাহাজ। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় হয় এই দুর্ঘটনা। সেতুটি ক্ষতিগ্রস্ত না হলেও ভেঙে পড়েছে নৌযানের মাস্তুল। এতে প্রাণ হারিয়েছে কমপক্ষে 2 জন, আহত অন্তত 19 জন। কর্তৃপক্ষ জানিয়েছে ইঞ্জিন বিকল হয়ে তীব্র স্রোতের কবলে পড়ায় দুর্ঘটনার শিকার হয় জাহাজটি। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা নিউ ইয়র্ক শহরের বিখ্যাত ব্রুকলিন ব্রিজে বরাবরের মতোই নগরীর সৌন্দর্য উপভোগে ভিড় জমিয়েছিল হাজার হাজার মানুষ। ঠিক তখনই দেখা গেল ব্রিজের দিকে দ্রুত এগিয়ে আসছে বিশাল মাস্তুলযুক্ত এক পালতোলা জাহাজ। যে কোনো সময় হতে পারে সংঘর্ষ। আতঙ্কে শুরু হয় ছোটাছুটি। কিছুক্ষণের মধ্যে সেতুর সাথে সজোরে ধাক্কা খায় জাহাজটি। 147 ফুট মাস্তুলের আঘাতে হতাহতের শিকারও হয় বেশ কয়েকজন। কিন্তু কেন হলো এমন দুর্ঘটনা? নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে দুর্ঘটনার প্রধান কারণ ছিল জাহাজটির যান্ত্রিক ত্রুটি। যাত্রাপথে হঠাৎ নষ্ট হয়ে যায় সেটির ইঞ্জিন। আর নদীতেও প্রবল স্রোত ছিল সে সময়। স্রোতের ধাক্কা সামলাতে না পেরে সোজা গিয়ে আঘাত হানে ব্রিজের স্তম্ভে। মাস্তুলের কিছু অংশ ভেঙে পড়ে নৌযানটির ডেকের ওপর। জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও অবশ্য অক্ষত রয়েছে ব্রুকলিন ব্রিজ। দুর্ঘটনার পর 40 মিনিটের জন্য বন্ধ ছিল সেতুর উপর যান চলাচল। এরপর স্বাভাবিক হয় কার্যক্রম। দুর্ঘটনা কবলিত নৌযানটি মেক্সিকান নেভির একটি প্রশিক্ষণ জাহাজ। আন্তর্জাতিক অঙ্গনে মেক্সিকোর কূটনৈতিক হৃদ্যতা প্রকাশের প্রতীক হিসেবে পরিচিত এটি। 1981 সালে স্পেনে নির্মিত জাহাজটি বিভিন্ন দেশে বিখ্যাত নৌকাবাইজ প্রতিযোগিতাগুলোয় অংশ নেয়। বৈশ্বিক শুভেচ্ছা সফরের অংশ হিসেবে নিউ ইয়র্কে গিয়েছিল জাহাজটি। সেখান থেকে যাত্রা করেছিল আইসল্যান্ডের পথে। দুর্ঘটনার পর জাহাজটি সেতুর নিচ থেকে সরিয়ে নেওয়া হলেও ক্ষয়ক্ষতির কারণে পরবর্তী গন্তব্যে যেতে পারবে কিনা তা নিশ্চিত নয়। রেজবানা সায়মা, যমুনা নিউজ। শেরপুরের ঝিনাইগাতিতে উজানের ঢলে সোমেশ্বরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত অন্তত 10টি গ্রাম, ক্ষতিগ্রস্ত বোরোরাবাদ। এই বিষয়ে আরো জানবো আমার সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল সেখানে রয়েছেন। উজ্জ্বল, আপনি তো সেই খবরগুলো রাখছেন, দুর্গত এলাকার কি অবস্থা দেখছেন, সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। আপনি জানেন যে গত কয়েকদিনের টানা বর্ষণে শেরপুরের বিশেষ করে ঝিনাইগাতি যে বেশ কয়েকটি নদ নদী আছে
সেই নদ নদীগুলো কিন্তু পাহাড়ি যে ঢলের সৃষ্টি হয়েছে এবং গত রাত্রে কিন্তু সেখানে যে ধানশাইল ইউনিয়নের, আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানে ধানশাইল ইউনিয়নের যে বাগের ভিটা যে গ্রাম, সেইখানে কিন্তু ঢলের পানিতে এই এলাকার প্রায় 10টি গ্রাম প্লাবিত হয়েছে এবং এখানকার একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের যে রাস্তা, সেই সড়কটি কিন্তু 300 মিটারের মতো ধসে গেছে এবং এখানে একটি পাকা দোকান কিন্তু সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং এই দোকানের সমস্ত মালামাল কিন্তু পানিতে ভেসে গেছে এবং এখানকার যে বড় আবাদ যে ছিল সেই আবাদ কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার যে বাড়ি ঘরগুলো ছিল, সেই বাড়ি ঘরে যে সদ্য বড় উঠান নামানো ধান, যে সেই ধানগুলো কিন্তু ভেসে নিয়ে গেছে। এবং আমি যদি আপনাকে একটু বলি যে আসলে বৃষ্টি কিন্তু এখন নেই, যদিও পানি কিছুটা কমতে শুরু করেছে, তবে উজানে আমরা যতটুকু জেনেছি মেঘালয়ে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির কারণেই কিন্তু এই বন্যার সৃষ্টি হয়েছে এবং সেখানে যদি বৃষ্টি আরো বাড়ে তাহলে কিন্তু এই ভয়াবহ অবস্থা বিরাজ করবে, কারণ এই গত একদিনের এই বৃষ্টিতে যে পরিমাণ পানি, প্রত্যেকটি ঘর বাড়িতে পানি ছিল এবং সেই পানির পরিমাণ এতটাই তীব্র ছিল, এই অঞ্চলের মানুষ যতটুকু আমাকে বলেছে তাদের জমানো ধান থেকে শুরু করে সমস্ত কিছু পানিতে ভেসে নিয়ে গেছে এবং এখানকার যে 300 মিটার রাস্তাটি যে নষ্ট হয়েছে, সে বেশ কয়েকটি গ্রামের মানুষ কিন্তু সেখানে চলাচল করতো এবং আমরা খোঁজ নিয়ে দেখেছি, এখানে কৃষি অফিসের সাথে যোগাযোগ করেছিলাম, তারাও যতটুকু আমাকে বলেছে যে এখানকার বড় আবাদের অনেক ক্ষতি হয়েছে এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে আসলে পানি নেমে যাওয়ার পরেই সেটি জানা যাবে। ইশরাক। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন দুপুরে বাংলাদেশ। ফুটবলের খবর, অনূর্ধ্ব 19 সাফ চ্যাম্পিয়নশিপের খবর। টুর্নামেন্টের শিরোপার মঞ্চে কঠিন প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ। ফাইনাল মহারণে লাল সবুজদের জন্য অপেক্ষায় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। টুর্নামেন্টে অপরাজিত থেকেই ফাইনালে জায়গা করে নিয়েছে লাল সবুজের দল। শেষটাও জয় দিয়ে রাঙাতে চান গোলাম রব্বানী ছোটন। কোনো ছাড় দেওয়া হবে না, হুঙ্কার দিয়ে রেখেছেন অধিনায়ক। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় মাঠে গড়াবে ম্যাচ। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী নুসরাত বৃষ্টি। সাথেই থাকুন।